Dear student, welcome to my online English class. I think all the students are remaining well in your house. You know, the condition of the whole world is being deteriorated day by day. So most of the students are detached from their education sector because our school and college are already been closed. But in this case, I advise the student to follow the online classes we are arranged by Fotullah Pilot High School. I think you are remaining in your house ideally. So I advise you to follow some online class. If you follow the online class regularly, you may be benefited. Today I am going to teach you a topic sentence prompting which is prescribed for class 9 and 10. আজকে আমি নবম এবং দশম শ্রেণীর সেন্টেন্স কমপ্লিটিং সম্পর্কে একটু ডিসকাস করব। এটার মার্ক হচ্ছে 5। সেন্টেন্স কমপ্লিটিং সম্পর্কে প্রথমে একটু আমি ইন্ট্রোডাকশন দেব, সেটা হচ্ছে যে পরীক্ষায় কিভাবে থাকে সে একটু বলি। পরীক্ষায় half of the portion of a sentence will be given and the student will fill in this gap by using a group of words. অর্থাৎ একটা পরীক্ষায় একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের অর্ধাংশ দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমরা পূরণ করে লিখবে। তবে শর্ত আছে এখানে, আমরা যখন বাক্য পূরণ করব তখন কিছু স্ট্রাকচার মানতে হবে। তুমি ইচ্ছামতোই বাক্য লিখলে হবে না। যেমন মনে করো এখানে থাকলো আই ইট, এখানে একটা ড্যাশ দেওয়া থাকলো না, স্বাভাবিকভাবেই আমি যদি এখানে লিখি রাইস, দ্য সেন্টেন্স ইজ ওকে, তাই না? আই ইট কি লিখলাম, ছাত্ররা রাইস লিখলো, পরীক্ষা আসলো আই ইট, আমি গ্যাপে কি লিখলাম, রাইস। This sentence is correct, but the question is that your sentence should be complex. যদিও নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর অনেকেই কমপ্লেক্স সম্পর্কে ধারণা নাই। কমপ্লেক্স বাক্যে কিছু কনজাংশন থাকে, সাবজেক্ট ডাবল ডাবল থাকে, ভার্ব ডাবল ডাবল থাকে। তো আমি আজকে কমপ্লেক্সে যাব না, তবু একটু ইঙ্গিত দিতে হয়। আমাদের যেই বাক্যগুলোতে বেশি কনজাংশন থাকে, ডাবল ডাবল পার্ট থাকে, সাবজেক্ট বেশি থাকে, ভার্ব বেশি থাকে, সেগুলো হলো কমপ্লেক্স বাক্য। তা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বাক্যই যাতে কমপ্লেক্স হয়। আমরা সোজাভাবে করতে পারি, সিম্পলও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি। তবে আমরা যখন পরীক্ষায় দিব, বোর্ড পরীক্ষায়, বাক্যগুলো কমপ্লেক্স হলে ভালো। যেমন প্রশ্ন করতে পারো, স্যার আমরা কমপ্লেক্স কিভাবে করব? যেমন আমি লিখলাম আই ইট, তোমরা রাইস দিয়ে এটাকে পূরণ করে দিলে, বাক্য সঠিক, কিন্তু ইউ হ্যাভ অনলি ইউজড অনলি ওয়ার্ড, তুমি একটা শব্দ ব্যবহার করলে, এখানে কোনো কনজাংশন নাই, বাক্যটা সিম্পল। কিন্তু আমি বলবো দ্য সিম্পল মাস্ট বি কমপ্লেক্স, কমপ্লেক্স হতে হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার হাউ উইল ইউ ডু সো, আমরা এটাকে কিভাবে করবো? আমি করি, দেখো, আমি এখন রাইস লিখবো না, আই ইট আমি খাই, আই ইট রাইস আমি ভাত খাই, আরেকটু কথা সংযোগ করি, যেমন সো দ্যাট, যাতে কইরা আই ক্যান লিভ। দেখো আমি আগে একটা শব্দ দিয়ে বাক্যটাকে পূরণ করেছিলাম, কিন্তু আমি এখন একটু একটা কনজাংশন অ্যাড করে আমি বাক্যটাকে আরো একটু এনলার্জ করলাম, আই ক্যান লিভ। আগে লিখেছিলাম আমি ভাত খাই শুধু না, আর এখন কি লিখেছি, আমি ভাত খাই যাতে করে আমি বাঁচতে পারি। সুতরাং এখানে একটা কনজাংশন আমরা ইউটিলাইজ করেছি। এখানে কনজাংশনের নাম হচ্ছে সো দ্যাট। তো সো দ্যাটের স্ট্রাকচার আমাকে জানতে হবে। এভাবে অনেকগুলো স্ট্রাকচার আছে। ইউর সেন্টেন্স মাস্ট বি ফর্মড উইথ দ্য হেল্প অফ সাম ডেফিনিট স্ট্রাকচার। যেমন এখানে সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার। সো স্ট্রাকচারগুলো আমাদের মাথায় রেখে বাক্যটাকে পূরণ করতে হবে। আজকে আমি কয়েকটা যেই কনজাংশনগুলো না জানলে না হয়, যে স্ট্রাকচারগুলো আমাদের বোর্ড কোশ্চেনে সবসময় পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে আমি একটু হালকা আলোচনা করব। যেমন আমরা কিছুক্ষণ একটা সো দ্যাট বাক্য দিলাম, যেমন একটা সো দ্যাট, আমি আর একটা বাক্য তৈরি করে দেখো, সো দ্যাট
যার বাংলা হলো যাতে করে। একটা উদ্দেশ্যমূলক বাক্যে আমরা সো দ্যাট ব্যবহার করি। কেমন উদ্দেশ্য? যেমন ধরো পরীক্ষা আসলো, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না। এবার একটা উদ্দেশ্যমূলক বাক্যে আমরা ব্যবহার করব, সো দ্যাট, যাতে করে। আমরা ইংরেজি শিখি যাতে করে। যাতে করে মানে উদ্দেশ্যটাকে, হোয়াট ইজ আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্যটাকে। অবশ্যই একটা এখানে উদ্দেশ্য এখানে ইনভলভ আছে। উই লার্ন ইংলিশ, যাতে করে আমরা একটা ভালো চাকরি পেতে পারি। উই ক্যান গেট এ গুড জব, উই ক্যান গেট এ গুড জব। দেখো এই এটুকু আমি উত্তরে লিখলাম। আমার পরীক্ষা ছিল উই লার্ন ইংলিশ সো দ্যাট, দ্যাট মিনস সো দ্যাট দিয়ে স্ট্রাকচারটা করতে হবে। তা আমি লিখলাম কি উত্তরটা, সো দ্যাট উই ক্যান গেট এ গুড জব। আমরা জানি সো দ্যাট এর পরে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পরে একটা ক্যান অথবা কুড দিতে হবে। এটা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই শুড ইউজ দিস। স্ট্রাকচার অনুসারে আমাকে এগুলো বসাতে হবে না, সাবজেক্টের পরপরই ক্যান অথবা মে, কুড অথবা মাইট ব্যবহার করতে হবে। আর যদি আমরা সো দ্যাট এর পরে ক্যান, কুড, মে, মাইট না লিখি, ইউর সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। তো এখানে আমি কি দিয়ে বাক্য একটা করলাম, আমরা এখানে সো দ্যাট এর ব্যবহারটা তোমাকে দেখাইলাম। সেন্টেন্স কমপ্লিটিং। এবার সো দ্যাট এর আরেকটা বাক্য আমি দেখাই। কয়েকটা স্ট্রাকচার কমনই থাকে সবসময় পরীক্ষা, এগুলা রিপিট করে বারবার। যেমন সো দ্যাট এর আরেকটা আমি শিখাই। যেমন আমরা ঘরে বাস করি, উই লিভ ইন হাউস। আর দেওয়া থাকলো না কিছু। আমরা বাড়িতে বাস করি, এখানে কোনো স্ট্রাকচার দেওয়া থাকবে। সবসময় যে স্ট্রাকচার দেওয়া থাকবে তাও বাধ্যবাধকতা নেই। অনেক সময় স্ট্রাকচার না থাকলে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু অ্যাপ্লাই স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচার যদি না দেওয়া থাকে, তোমার বাক্যের ধরন অনুসারে তুমি তোমার মন মতো স্ট্রাকচার দিয়ে বাক্যটাকে গ্যাপ পূরণ করতে পারো। যেমন আমি এখানে স্ট্রাকচার মনে করে দেওয়া নেই, তখন তোমার মিনিংটা বুঝতে হবে। আমরা বাড়িতে বাস করি, আমরা বাড়িতে বাস করি। উদ্দেশ্যটা কি? অবশ্যই একটা বাড়িতে বাস করার উদ্দেশ্য। আমরা তো রাস্তার মধ্যে বাস করতে পারতাম বা পারি, কিন্তু আমরা বাড়িতে বাস করে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সো দ্যাট। সুতরাং আমরা উদ্দেশ্যমূলক বাক্যে সো দ্যাট ব্যবহার করি। সো দ্যাট উই ক্যান, কি কারণ সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান, স্যার বলছে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, মাইট অথবা কুড আমরা ব্যবহার করব। তো এখন আমরা এবারে বাক্যটা তুমি ফিল আপ করো, কিভাবে একটা কি দিলে, কোন ইনফরমেশনটা দিলে একটা যথাযথ বাক্য এখানে হবে। উই লিভ ইন হাউস, আমরা বাড়িতে বাস করি, যাতে করে উই ক্যান রিমেইন সেফ। এখন এই যে রিমেইন কথাটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই কথাটা তোমার ভোকাবুলারি নিজের থেকেই লিখতে হবে। এটা কোনো সূত্র নাই। ছোটবেলা থেকে যত ভোকাবুলারি ডেভেলপ করবে ততই তুমি বাক্য লিখতে পারবে, তত প্যারাগ্রাফ লিখতে পারবে, এসে লিখতে পারবে। সুতরাং এটুকু কাজ আমাদের করতে হবে যে বাক্য লেখার একটা শব্দ আমাদেরকে লিখতে জানতে হবে, ভোকাবুলারিটা জানতে হবে আমাদেরকে, এবং সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানতে হবে। তো সো দ্যাট এর পরে আমরা কি লিখলাম এখানে দেখো, আমরা বাড়িতে বাস করি, যাতে করে উই ক্যান রিমেইন সেফ, আমরা নিরাপদে থাকতে পারি। এই যে লিখলাম উই ক্যান রিমেইন সেফ, এই কথাটা কিন্তু আমার মন থেকে লিখতে হইল ইনফরমেশনটা। তো এতটুকু ভোকাবুলারি তোমাকে জানতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি ভোকাবুলারি হয়ে যাবে, কঠিন তেমন কোনো কিছু না। যাই হোক, আমি সো দ্যাট দিয়ে কয়েকটা বাক্য লিখলাম। এবার আমি ইফ দিয়ে কয়েকটা বাক্য লিখে দেখো। ইফ, ইফের ব্যবহার অনেক। প্রথমে আমরা এগুলোকে শর্ত কন্ডিশনাল বাক্য বলবো, শর্তমূলক বাক্য। শর্তমূলক। আর ইফের বাংলা হচ্ছে যদি। আমরা বাংলায় কিরকম বাক্যে যদি ব্যবহার করি, যেমন আমি ইফের বাংলা যদি বলি, পরীক্ষা আসলো ইফ করিম গোজ টু কানাডা। করিম যদি কানাডা যায়, বাকি দেশ। এখানে স্ট্রাকচারটা হচ্ছে ইফ, ইফ দিয়ে আমরা বাক্য করব। তবে একটু মনে রাখতে হবে, ইফ যে ব্যবহারের একটা নিজস্ব ব্যবহার আছে। ইফের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশটা ফিউচার হলে ভালো হয়। ফিউচার বলতে আমরা এখানে শ্যাল দিতে পারি, উইল দিতে পারি, আবার ক্যান দিতে পারি, মে দিতে পারি। সাধারণত ইফের অংশটা প্রেজেন্ট টেন্স হলে পরবর্তীতে আমরা ক্যান,
মে শ্যাল অথবা উইল, বিশেষ করে এগুলো আমরা ব্যবহার করি। এগুলো দিতে হবে, নতুবা বাক্যের অর্থ মিলবে না। তাহলে আমি বাক্যটা আবার দেখি। ইফ করিম গোস টু কানাডা, করিম যদি কানাডা যায় তাহলে কি হবে? অবশ্যই কথাটা একটা আসে, কি হবে? করিম যদি কানাডা যায়, হি মে আর্ন, সে রুজি করতে পারে অনেক টাকা। হি মে আর্ন এ লট অফ মানি। এই যে পরীক্ষা আসলো, মনে করো একটু পরীক্ষা দেওয়া থাকবে, ইফ করিম গোস টু কানাডা, তোমাকে লিখতে হবে হি মে আর্ন এ লট অফ মানি। তোমার এই লেখার মধ্যে যদি স্ট্রাকচারাল কোনো রং থাকে, ইউর সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। এবং ইনফরমেশন একটু ডিফার করতে পারে পারসন টু পারসন, কিন্তু স্ট্রাকচার ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার স্ট্রিক্টলি। দ্য এক্সামিনার will follow your structure, either your structure is correct or not. এক্সামিনার দেখবে তোমার স্ট্রাকচার ঠিক আছে কিনা। ইনফরমেশন স্বাভাবিকভাবেই তুমি যে রকম ইনফরমেশন দিলা, তোমার বন্ধু একটু ভিন্ন স্ট্রাকচার দিতে পারে, ভিন্ন তথ্য দিতে পারে, সেটা এতে কোনো সমস্যা হবে না, তবে স্ট্রাকচারটা মানতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? ইফ দিয়ে একটা বাক্য তৈরি করলাম। এবার ইফ দিয়ে আমি আরো দুইটি বাক্য দেখাচ্ছি, একটু মন দিয়ে শুনবে। ঠান্ডা মাথায় আমি আজকে বোঝাচ্ছি, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। ইফ দিয়ে আমি আর একটা বাক্য তোমরা ইচ্ছা করলে করতে পারো, ইফ দিয়ে বাক্য। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, টুডে, ইফ ইট রেইনস টুডে, আজকে যদি বৃষ্টি হয়। দেখো এখন একটু কি লিখতে পারি আমরা বাক্য, ইফ ইট রেইনস টুডে, যদি বৃষ্টি হয়। আমি আগে বলেছি পরবর্তী অংশে ক্যান, মে অথবা উইল এগুলো আমরা বেশি ব্যবহার করি। যদি বৃষ্টি হয় তাহলে কি করতে পারি, কি হতে পারে, কি হতে পারি না। আর যদি বৃষ্টি হয় তাহলে আমরা আজকে বাইরে যাব না, আমি অথবা আমরা, উই উইল নট গো আউট। দেখো আমি আগে বলেছি যে ইফের অংশটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, পরবর্তী অংশের সাবজেক্টের পরে সাধারণত আমরা ক্যান, মে, শ্যাল, উইল, শুড এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে অর্থ বুঝে আমাকে লিখতে হবে এখানে, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না। এই অনুভূতিটা, এই ফিলিংসটা তোমাকে নিয়ে আসতে হবে। কি লেখা যাবে এখানে? আমরা কি লিখতে পারি, কি লিখলে এই বাক্যের সাথে একটা সিমিলারিটি থাকবে, বাক্যের একটা পূর্ণাঙ্গ অর্থ আমাদেরকে দিবে। এবং আন্দাজে মন্দাজে লিখলে হবে না। সুতরাং আমার উত্তরটার সাথে প্রশ্নের একটা সামঞ্জস্য থাকতে হবে। তাহলে আমরা ইফ দিয়েও 3-4টা বাক্য লিখে ফেললাম। এবার তোমরা নিজেরা আরো দিয়ে একটা ইফ দিয়ে বাক্য তৈরি করে দেখবা যে ইফের এবং সোজাতে যতগুলা বাক্য পরীক্ষা আসবে ততগুলাই তোমরা লিখতে পারবে। এবার শেষ একটা বাক্য লিখি। এবার পাস্ট টেন্সে দিয়ে দেখো, ইফ আই হ্যাড এ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো আমি অমুক করতাম না করব। অবশ্যই এটা পাস্ট টেন্স, পরবর্তীতে আমাকে পাস্ট টেন্সের উড, কুড, মাইট, আমরা আগে লিখেছিলাম ক্যান, মাইট, ক্যান, মে, উইল, আর এখন ওগুলারই পাস্ট টেন্স লিখবো উড, কুড, মাইট। অর্থাৎ ইফের অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা পরবর্তী অংশে আমরা পাস্ট টেন্স লিখবো। তাহলে ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড হেল্প দ্য পুয়ার, আই উড হেল্প দ্য পুয়ার। তো আজকে আমরা এখানে রাখি, পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। Thank you very much to all. I think all the students will observe our online class.